একটা মেয়ে তার প্রেমিককে অন্ধবিশ্বাস করে, যার পরিণতি স্বরূপ তার মন ভাঙে, তাকে জেলে যেতে হয়, চাকরি হারাতে হয়, আর সেই সাথে পরিবার এবং নিজের সম্মানটাকেও হারাতে হয়। দিন শেষে তাকে পড়তে হয় এমন পরিস্থিতিতে যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এত কিছুর পর কি সে তার প্রেমিককে ক্ষমা করে দিয়েছিল, নাকি সেই সরল সোজা মেয়ের মনে অন্য কিছু চলছিল? এমনই এক অদ্ভুত আর রহস্যময় থিমের উপর ভিত্তি করে আজ আমি এক্সপ্লেন করব এক হাসিনা থি মুভির গল্পটা, যেটা রিলিজ হয়েছিল 2004 সালে। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদেরকে সারিকা নামের একটা মেয়েকে দেখানো হয়। সে একটা ট্যুরিস্ট এজেন্সিতে চাকরি করে। চাকরির সুবাদে সে মুম্বাইতে একাই থাকে। তার একজন প্রতিবেশী প্রতিদিন তাকে কিছু না কিছু দেওয়ার বাহানায় কিংবা অন্য কোনো বাহানায় তার ঘরে আসার চেষ্টা করত। সে তার আচরণে বিরক্ত হয়ে তাকে শাসিয়ে বলে, এরপর আর কোনো বাহানা দিয়ে আমার বাসায় আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনার স্ত্রীকে ব্যাপারটা জানাতে বাধ্য হব। এরপর একদিন সারিকা অফিসের কাজে যায়। প্রতিদিনের মতোই সে যখন কাজ করছিল তখন কারান নামের একটা ছেলে ফ্লাইটের ডিটেলস জানতে তার কাছে আসে। তো কথায় কথায় সে সারিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে আর তাকে তার সঙ্গে কফি খেতে যাওয়ার জন্য অফার করে। কিন্তু সারিকা তাকে স্পষ্ট বলে দেয় এভাবে অচেনা কারোর সঙ্গে হুট করেই সে ডেটে যাবে না। কারণ চলে যাওয়ার পর সারিকার একজন মেয়ে কলিগ এসে বলে, তুমি তো দেখছি একটা বোকা, আমি তো এরকম হ্যান্ডসাম ছেলে পেলে কফি ডেট কেন, লাঞ্চেও চলে যেতাম। পরের সিনে দেখা যায় সারিকা একটা শপিং মলে শপিং করতে এসেছে। সেখানে তার সঙ্গে কারানের দেখা হয়। সারিকা ভাবে কারান তাকে পিছু করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে, তাই সে তাড়াহুড়ো করে মল থেকে বেরিয়ে পড়ে। তখন একটা চোর এসে তার হাত থেকে পার্স ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। সারিকা চিৎকার চেঁচামেচি শুরু করে। কারণ তখন অনেক কষ্টে চোরের কাছ থেকে সারিকার পার্সটা উদ্ধার করে নিয়ে আসে। সারিকা বলে, ওদের কাছে তো অনেক ধারালো অস্ত্র থাকতে পারতো, আপনার কি জীবনের ভয় নেই? কারণ তখন আবার একটু ফ্লার্ট করে বলে, তো এখন তো আমি আমার জীবনের পরোয়া না করে আপনার পার্স উদ্ধার করে এনে দিয়েছি, এখন তো আপনি আমার সঙ্গে কফি ডেটে যেতেই পারেন, তাই না? সারিকাও এবার মানা করতে পারে না। সে তার সঙ্গে কফি ডেটে চলে যায়। ক্যাফেতে গিয়ে কফি খেতে খেতে তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হতে থাকে। কারণ তাকে বলে সে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে সেখান থেকে ইনকাম করে, আর কাজের জন্য তার প্রায় মুম্বাই আসা যাওয়া করতে হয়। তার বাবা মার সেপারেশন হয়ে গেছে। তখনই কেউ একজন কারণকে ফোন করে। তার সঙ্গে কথা বলার সময় কারণকে অনেকটা চিন্তিত মনে হয়। সারিকাকে ক্যাফেতে রেখে সে সেখান থেকে জলদি বেরিয়ে পড়ে। পরের দিন সারিকা যখন অফিস থেকে বের হয় তখন তার সঙ্গে রাস্তায় আবারও কারণের দেখা হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? কারণ বলে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি যে তুমি কখন আসবে আর আমি তোমাকে লিফট দেব। এরপর সে হেসে আবার বলে, এই কথা আবার তুমি বিশ্বাস করে নিও না, কাছে একটা ব্যাংকে কাজ ছিল, সেই কাজটা সেরেই যাচ্ছিলাম, তো আপনি যখন এই দিক দিয়ে যাচ্ছেন তাহলে আমার সঙ্গেই চলুন। সারিকা কারণের গাড়িতে উঠে পড়ে। কারণ তখন মজা করে বলে, আপনার বাসায় যাওয়া যাক, কিছু খেয়ে আসি। সারিকা তাকে মুখের ওপর না বলতে পারে না, তাহলে তো বিষয়টা খুব খারাপ দেখায়। তাই সারিকা তাকে বাড়িতে নিয়ে যায়। তারপর তাকে জিজ্ঞেস করে, আপনি কোনটা খাবেন, চা না কফি? কারণ তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে সে এখন তাকে চুমু খেতে চায়। এই কথা শুনে সারিকা খুবই রেগে যায় আর তখনই তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে কারণ তাকে ফুলের তোড়া পাঠায়। সেখানে সে একটা চিরকুট লিখে দেয় যাতে লেখা ছিল সরি। সে ফোন করেও সরি বলে, কিন্তু সারিকা তার সঙ্গে আর কোনো রকম কথা বলতে চাচ্ছিল না। পরের দিন সারিকা অনেক রাতে কাজ শেষ করে অফিস থেকে বের হয়। তারপর ট্যাক্সি দাঁড় করালে সে দেখে ট্যাক্সিতে 3-4 জন লোক নেশা করে মাতাল হয়ে বসেছিল। তারা সারিকাকে খুব বিরক্ত করছিল। তখনই সেখানে কারণ আসে আর সেই লোকগুলোকে মেরে সারিকাকে তাদের হাত থেকে বাঁচায়। সারিকা তাকে ধন্যবাদ জানায়, কিন্তু কারণ ভনিতা করে তাকে বলে, এগুলো তো আমার ভাড়া করা গুন্ডাই ছিল, একজনের তো হাত ভেঙে দিলাম, এখন আরো বেশি টাকা দিতে হবে। তারপর সে হেসে ফেলে বলে, তুমি তো ভীষণ বোকা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা তো তুমি বুঝতেই পারো না। সারিকা উত্তেজিত হয়ে বলে, এটা কি কোনো মজা করার কথা হলো? কারণ বলে, মজা তো তুমি করছো, তুমি কি করছো এত রাতে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজছিলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? এখন মেয়েরা কিন্তু এমন ছেলেদের একটু পছন্দ করে যারা তাদের কেয়ার করবে, তাদের সব বিপদ থেকে হিরোর মতো বাঁচাবে। পরপর কয়েকবার বিপদ থেকে সারিকাকে বাঁচানোর ফলে সে ভাবতে থাকে কারণ ওই ধরনেরই ছেলে। তার মনে অল্প অল্প করে কারণের জন্য ভালোবাসা জন্মাতে থাকে। কারণ তাকে জন্মদিনে একটা দামি নেকলেস উপহার দেয়। তবে সারিকা এত দামি নেকলেস নিতে চায় না। কিন্তু এদিকে কারণ রেগে গিয়ে বলে, নেকলেসের জায়গায় তাকে যদি ফুল দেওয়া হতো কিংবা একটা কলম দেওয়া হতো
তাহলে সে ঠিকই নিত। তার কাছে এই নেকলেসটা একটা কলমের সমান। সে সারিকাকে ভালোবাসে তাই দিয়েছে। এরপর সারিকা নেকলেসটা নিয়ে নেয় আর দেখতে দেখতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। এরপর তারা নিয়ম করে প্রায়ই কথা বলতো, দেখা করত। একদিন কারণ হঠাৎ করেই সারিকাদের বাড়িতে চলে এসে তাকে সারপ্রাইজ দেয়। সারিকা তখন নুডলস রান্না করে তার জন্য, আর রাতে তারা ওই নুডলস দিয়েই ডিনার সেরে ফেলে। এরপর কারণ সারিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে প্রথমে সারিকা সম্মতি দেয় না, কিন্তু কারণ তাকে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করে না। এই প্রশ্নের কাছে সারিকা হার মানে এবং কারণের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। এখন সমস্যা হলো কারণ 2 দিন সারিকার সাথে থাকতো তো 4 দিন থাকতো বিদেশে। এসব নিয়ে সারিকার খুবই মন খারাপ থাকতো। একদিন কারণ তাকে ফোন দেয় আর বলে তার এক বন্ধু অভিজিৎ হংকং যাবে, যাওয়ার আগে সে বম্বেতে যাবে, সেখানে তার কিছু কাজ আছে। সারিকা কি 2 ঘন্টার জন্য তাকে তাদের বাসায় থাকতে দেবে? সারিকা তখন রাজি হয়ে যায়। পরের দিন কারণের বন্ধু অভিজিৎ সারিকাদের বাসায় আসে। সে সাথে করে একটা সুটকেস নিয়ে আসে। এরপর কফি খেয়ে তার একটা কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। সারিকা তাকে ডেকে বলে সে তার সুটকেস নিতে ভুলে যাচ্ছে, কিন্তু লোকটা বলে সে এয়ারপোর্টে যাওয়ার আগে এখান থেকে সুটকেসটা নিয়ে যাবে। লোকটা চলে গেলে সারিকা আপন মনে কাজ করছিল বাসায়। তখনই টিভিতে নিউজ চলছিল। নিউজে দেখানো হয় মুম্বাই শহরের জুহু এলাকায় কুখ্যাত মার্ডারার প্রকাশ সাহা পুলিশের গুলিতে মারা গেছে। লোকটার চেহারা দেখানো হলে সারিকা একদম ভয় পেয়ে যায়, কেননা একটু আগে তার বাড়িতে কারণের যে বন্ধু অভিজিৎ এসেছিল সেটাই ছিল প্রকাশ সাহা। তখনই কারণ তাকে ফোন দেয় আর সারিকা ব্যস্ত হয়ে তাকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে, যেসব প্রশ্ন হয়তো এখন আপনার মনে উঠছে। কিন্তু কারণ তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলে এখন এত কথা বলার সময় নেই। সে কি যাওয়ার সময় কিছু রেখে গেছে? সারিকা বলে সে একটা সুটকেস রেখে গেছে। কারণ তাকে বলে দ্রুত ওই সুটকেসটা বাইরে কোথাও ফেলে দিয়ে আসো, আর যদি পুলিশ তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করে তাহলে যেন ভুলেও আমার নাম নেবে না, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। সে সারিকাকে তার উপর ভরসা রাখতে বলে আর সুটকেসটা দ্রুত বাইরে কোথাও ফেলে দিয়ে আসতে বলে। সারিকা সুটকেস নিয়ে যখন বাসা থেকে বের হচ্ছিল তখনই তার বাড়ির সামনে পুলিশ চলে আসে। তারা প্রকাশের কাছে একটা কাগজ পেয়েছিল যাতে সারিকার বাড়ির অ্যাড্রেস লেখা ছিল। তারা সুটকেসের তল্লাশি নেয় আর সুটকেসের ভেতর থেকে বেওয়ারিশ বন্দুক পায়। তারা ভাবে সারিকা প্রকাশ সাহার সঙ্গে জড়িত, হয়তো তার সাথেই কাজ করে, তাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু সারিকা বারবার একই কথা বলতে থাকে যে সে তাকে চেনে না, কিন্তু সব ঘটনা সে খুলে বলতে পারে না, কারণ সব ঘটনা খুলে বলতে হলে তো কারণের নাম নিতে হবে, আর তাতে করে তার ভালোবাসার মানুষ বিপদে পড়বে। তাই সে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য চুপ করে থাকে। কিন্তু তার এই চুপ থাকা দেখে পুলিশের সন্দেহ আরো গাঢ় হয়। পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। খবর পেয়ে তার বান্ধবী অনিতা থানায় যায় তাকে ছাড়ানোর জন্য। সে ভেবেছিল হবে কোনো একটা ছোটখাটো ঝামেলা, কিন্তু যখন সে জানতে পারে পুলিশ সারিকাকে কেন অ্যারেস্ট করেছে তখন সে থানা থেকে কেটে পড়ে, এই ভয়ে যে সে আবার এসব ঝামেলায় ফেসে না যায়। এরপর সারিকার সঙ্গে কমলেশ নামের এক উকিল দেখা করতে আসে, যাকে কিনা কারণ পাঠিয়েছে। সে বলে এই লোকটার সঙ্গে প্রায় 1 মাস আগে কারণের দেখা হয়েছিল। লোকটা বলেছিল তার আঙুরের বিজনেস আছে, তাই কারণও ব্যবসায় টাকা ইনভেস্ট করেছিল। কিন্তু সে বেচারাই বা কিভাবে জানবে যে এই লোকটা একজন গ্যাংস্টার ছিল? সে বলে তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হলে যখন জজ জিজ্ঞেস করবে যে ও তোমার বাড়িতে কেন এসেছিল, তখন তুমি বলবে যে ও তোমার এক ছোটবেলার বান্ধবীর ভাই, সেই হিসেবে পরিচয় দিয়েছে আর সুটকেস রেখে বলেছে পরে ফোন করবে, কিন্তু পরে সে আর কোনো ফোন করেনি। এরপর আমি যখন টিভিতে ওই খবরটা দেখতে পাই তখন আমি ওই সুটকেস নিয়ে পুলিশের কাছেই যাচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় তার আগেই পুলিশ আমার বাড়িতে চলে এসেছে। তুমি চিন্তা করো না, 2 ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে থাকবো। সারিকাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। এরপর তখন জাজ তাকে জিজ্ঞেস করে প্রকাশ সাহার ফিঙ্গারপ্রিন্ট তার বাড়িতে পাওয়া গেছে। বিপক্ষ দলের প্রসিকিউটর বলে এনার ঘর থেকে অনেক দামি হীরার হার আর মোবাইল পাওয়া গেছে, সে যা স্যালারি পায় তাতে এসব কেনা সম্ভব নয়। সে বলে তার মনে হয় তার মামা মানে প্রকাশ সাহার সঙ্গে হয়তো কোনো অবৈধ সম্পর্ক আছে, আর তার সাথে সেও আন্ডারওয়ার্ল্ডে কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত। এরপর কোর্টের সময় শেষ হলে জাজ ঘোষণা দেয় যে সারিকাকে 3 মাসের জন্য জেলের কাস্টাডিতে রাখা হবে। সারিকা এবার তার উকিল কমলেশের কাছে গিয়ে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে? আপনি তো বলেছিলেন 2 ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে থাকবো, আর করণ কোথায়? সে বলে করণ বোধহয় ফ্লাইটে আছেন, তাই তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। উকিল তাকে আশ্বস্ত করে বলে আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছু একটা ঠিক করব। এরপর সারিকাকে জেলে পাঠানো হয়। জেলের ভেতরের পরিবেশ ছিল খুবই ভয়াবহ। সারিকার মতো সহজ সরল একটা মেয়েকে ওখানে বিভিন্ন ধরনের খুনি, চোর, ডাকাত সহ আরো নানা ধরনের অপরাধীদের সঙ্গে থাকতে হচ্ছিল। বেচারির কাছে এটা জাহান্নাম থেকে কোনো অংশে কম কিছু লাগছিল না। সারিকা ইঁদুরে খুব ভয় পেত, কিন্তু জেলে তাকে যেই সেলে রাখা হয়েছিল সেখানে
রাত হলেই ইঁদুরের উপদ্রব শুরু হতো। তার কাস্টাডিতে অন্য আর একটা মেয়েও ছিল, তার নাম ডলি। জেলে আসামিদের সঙ্গে তার পরিবারের লোকজন কথা বলতে আসে, কিন্তু সেখানে এত ভিড় থাকে যে তাদের মধ্যে কেউ কারো কথা ঠিকঠাক শুনতেই পায় না। এদিকে কারানেরও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সারিকা বেচারি শেষমেশ তার বাবা মাকে কারানের কথা বলে দেয়। তার বাবা অফিসারদের সঙ্গে এই ব্যাপারে কথা বললে মহিলা পুলিশ অফিসার তাকে বলে, আপনার মেয়ে মিথ্যে কথা বলেছে, তার স্যালারি যা তার থেকে অনেক দামি দামি জিনিস তার কাছ থেকে পাওয়া গেছে। সব মেয়েরাই ভালো পরিবার থেকে আসে, কিন্তু তাদের বাবা মার খোঁজ থাকে না যে মেয়েরা তাদের আড়ালে কি সব করে বেড়ায়। পরের সিনে দেখানো হয় জেলে ভানু নামের এক বদমাস কয়েদি সারিকাকে বোকাশোকা পেয়ে খুব ডিস্টার্ব করছিল। সেখানে তাকে প্রমেলা নামের একজন কয়েদি ভানুর কাছ থেকে বাঁচিয়ে নেয়, যাকে ওইখানে সবাই খুব ভয় পেত। সারিকার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর রাতে ঘুমাতে গেলে ডলি তাকে বলে, প্রমেলা কিন্তু একজন গ্যাংস্টারের স্ত্রী ছিল, তার স্বামীকে কেউ একজন মেরে ফেলেছে, তাই প্রতিশোধ নিতে সেও তাকে মেরে জেলে চলে এসেছে। তার হাতে অনেক ক্ষমতা, চাইলে সে এখান থেকে বেরোতে পারে, কিন্তু সে এখানে সেফটির জন্য থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সারিকার সাথে দেখা করতে কারান চলে এসেছে। কারানকে দেখে সারিকা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটল। কারান তাকে আশ্বস্ত করে যে সে সারিকাকে এখান থেকে বের করে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে চলেছে। তারপর সে সারিকাকে বোঝানোর চেষ্টা করে যে তার যে কাজ সেটা রেপুটেশনের ভিত্তিতে চলে, তাই সে যদি পুলিশের কাছে তার নাম বলে তাহলে তার রেপুটেশন খারাপ হয়ে যাবে, আর পরবর্তীতে সে আর কোনো কাজ পাবে না। সে আরো কিছুদিন জেলের এই অত্যাচার সহ্য করার জন্য সারিকাকে রিকোয়েস্ট করে। সারিকা জেলে ফিরে এসে এই সমস্ত কথা প্রমেলাকে খুলে বলে। প্রমেলা সব শুনে সারিকাকে বলে, কেমন লোক উনি, নিজের বদনাম হবে বলে ভালোবাসার মানুষটাকে জেলে রেখেছে। সারিকা তাকে বোঝানোর চেষ্টা করে এমন কিছু না, কারণ তাকে এখান থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর 2-1 দিনের মধ্যেই সে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু এরপর মুভিতে যা দেখানো হয় তা হয়তো আপনারা কেউ ভাবতে পারেন, কারণ অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিল। এরপর একজন লোক কারণের সঙ্গে দেখা করতে আসে, আর তার সঙ্গে সারিকার উকিল কমলেশকেও দেখা যায়। সে বলে, সারিকার তো কড়াভাবে জবানবন্দি নেওয়া হচ্ছে, যদি সে তোমার কথা বলে দেয় তাহলে তুমি অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। কারণ বলে, আর যদি সে অপরাধ স্বীকার করে দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। তার কথা মতো পরের দিন কমলেশ সারিকাকে গিয়ে বলে, তুমি তোমার দোষ কবুল করে নাও, পুলিশের কাছে তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ জমা হয়ে গেছে, তুমি যদি সবটা স্বীকার না করো তারপরেও তুমি জেলে যাবেই, আর যদি তুমি তোমার দোষটা কবুল করে নাও তাহলে মামলা সোজাসুজি জজের কাছে যাবে। জজ খুব ভালো মনের মানুষ, যদি তুমি কান্নাকাটি করে তাকে বলো তুমি লোকটাকে চিনতে আর তার সঙ্গে মাঝে মধ্যে কাজও করতে, তাহলে হয়তো সে তোমাকে 10-15 দিনের জন্য জেলে রাখবে, আর তারপর ওয়ার্নিং দিয়ে আজীবনের জন্য মুক্ত করে দেবে। এই কথাগুলো মূলত কমলেশের ছিল না, এই সমস্ত কথা কারানেরই শেখানো ছিল। সারিকা ভাবে কারণ যেহেতু জজ সাহেবের সঙ্গে কথা বলেই রেখেছে আর সবকিছু ঠিকঠাক করেই রেখেছে, তাহলে সে জজের কাছে গিয়ে স্বীকারোক্তি দিলে এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু কোর্টে সারিকা তার অন্যায় কবুল করার পর জজ তাকে বলে, তুমি একটা শিক্ষিত মেয়ে, ভালো পরিবার থেকে এসেছো, ভালো একটা চাকরিও করো, তোমার উপরে দয়া কোনোভাবেই দেখানো যায় না। যারা পেটের দায়ে কিংবা নিতান্ত ঠেকে গিয়ে অন্যায় কাজে হাত বাড়ায়, আমি শুধু তাদের দিকটা মার্জনা করতে পারি, কিন্তু তুমি সবকিছু করেছো টাকার লোভে। তোমার মতো জঘন্য লোকদের জন্য কোনো রকম মার্সি নেই, তোমাদের মতো মেয়েদের জন্য আমার মনে বিন্দু পরিমাণ দয়া জন্মাবে না। রাগের মাথায় জজ তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। বেচারি সারিকা, সে ভাবতেও পারেনি যে তার সঙ্গে কারণ এই চালটা চালবে। কমলেশের দিকে সে একবার তাকায়, কিন্তু সে সারিকাকে ইগনোর করে কোর্ট থেকে চলে যায়, কারণ কমলেশ আর কারণের তো এটাই প্ল্যান ছিল। সারিকা জেলে গেলে প্রমিলা বলে, ওরা তোমাকে বোকা বানিয়েছে, এবার তুমি বুঝতে পেরেছো তো? আমি নিশ্চিত কারণের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন আছে, যদি তুমি ওর নাম কোর্টে বলে দিতে তাহলে তো ফেসে যেত। পরের দিন সারিকার সাথে দেখা করতে কমলেশ আর কারণ আসে। সারিকা তাদের বলে কারণের নাম সে কোর্টে বলে দেবে। তখন কারণ তাকে বলে, আমি বুঝতে পারছি তুমি এখন কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তাই আমি তোমার এই কথায় কিচ্ছু মনে করিনি। সে সারিকাকে বলে সে তাকে এখন এখান থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই জাজটা মোটেও ভালো ছিল না। তবে যখন নতুন জাজ আসবে তখন তারা কেসটা আবার রিওপেন করাবে, তাকে শুধু কিছুদিন একটু সহ্য করে থাকতে হবে। এরপর ধীরে ধীরে তার অভ্যাস হয়ে যাবে জেলে থাকার, আর তারপর তো কারণ তাকে ছাড়িয়েই নেবে। এই আশ্বাস পেয়ে সারিকা তাকে জড়িয়ে ধরে, কিন্তু সারিকার চোখ মুখ দেখে বোঝা যায় সে প্রত্যেকবারের মতো এবার আর বোকা বনে যায়নি, সে কারণের ধূর্ততা ধরে ফেলেছিল। সারিকা জেলে এসে তার চুল কেটে ছোট করে ফেলে। এবার তাকে দেখতে আগের মতো ভোলা ভালা মেয়ে মোটেও মনে হচ্ছিল না। ভিতরে ভিতরে তার মনে চলছে প্রতিশোধের আগুন। প্রত্যেকবারের মতো রাতে জেলে ইঁদুর আসে, কিন্তু এবার আর সারিকা ইঁদুর দেখে ভয় পায় না, উল্টো সে ইঁদুরটাকে মেরে ফেলে। এরই মধ্যে একদিন সারিকার কাছে খবর আসে যে তার
বাবা আর বেঁচে নেই। সারিকা প্রচন্ড কষ্ট পায়, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা জলও সে পড়তে দেয় না। ওদিকে ভানু সুযোগ পেয়ে সারিকাকে আবারও বিরক্ত করতে শুরু করে। এবার আর সারিকা চুপ করে থাকে না, সে ভানুকে পাল্টা মেরে উচিত শিক্ষা দিয়ে দেয়। প্রমেলা তাকে বলে, কারণ তোর সঙ্গে প্রতারণা করায় একটা জিনিস তো ভালো হয়েছে, তোর মধ্যে একটা শক্তি চলে এসেছে। সারিকা বলে সে এখান থেকে বের হতে চায়। প্রমেলা জিজ্ঞেস করে, মেরে ফেলবি নাকি? সারিকা বলে, হ্যাঁ, তো সহজ মৃত্যু সে তাকে দেবে না। পরের সিনে দেখা যায় সারিকা রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে জেলের কয়েদিরা এদিক সেদিক ছোটাছুটি করছে। আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পর সেখানে অ্যাম্বুলেন্স আসে। তখন জেলের গেট খোলা হলে সেই সুযোগে কিছু মেয়েরা জেল থেকে বেরিয়ে যায়, আর তাদের মধ্যে সারিকাও একজন ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় কমলেশ কারণকে ফোন দিয়ে জানায় যে সারিকা জেল থেকে পালিয়ে গেছে। কারণ তখন একজন লোকের সঙ্গে বসে কথা বলছিল। সে বলে, বেশ ভালোই হয়েছে, এখন আর তাকে নিয়ে চিন্তা করতে হবে না আমাদের। ওদিকে সারিকা প্রমিলার এক পরিচিত লোকের কাছে যায় তার কাছ থেকে বন্দুক চালানো শেখার জন্য। লোকটা তখন তাকে বলে সে আর প্রমিলা তার কাছে বোনের মতোই, তাই তার যদি কোনো প্রয়োজন হয় তাহলে সারিকা যেন তাকে জানায়। এরপর রাতে সারিকা যায় কমলেশের বাড়িতে। কমলেশ তখন ঘুমোচ্ছিল। সে একটা লাঠি দিয়ে সজোরে তার পায়ে আঘাত করে কমলেশের ঘুম ভাঙায়। কমলেশ ঘুম থেকে উঠে সারিকাকে দেখে প্রচন্ড রেগে যায়, কিন্তু সারিকা তার রাগের পরোয়া না করে আবারও তার পায়ে আঘাত করে জিজ্ঞেস করে কারণ কোথায় আছে। পরের দিন সকালে কমলেশের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ আসে সেখানে তার লাশ উদ্ধার করতে। পুলিশ বাড়িতে এসে দেখতে পায় বাড়ির ভেতরটা একদম ঠিকঠাক আছে, আর কমলেশ ব্যালকনি থেকে নিচে পড়ে গেছে। এর মানে তারা ধরে নেয় সে আত্মহত্যা করেছে, অথবা এটা একটা অ্যাক্সিডেন্ট। কারণ যখন এই ব্যাপারে জানতে পারে তখন তার মনে প্রশ্ন জাগে, কমলেশ কেন হঠাৎ আত্মহত্যা করতে যাবে? নিশ্চয়ই কেউ তাকে হত্যা করেছে। তার তো আর শত্রুর অভাব ছিল না, তাদের মধ্যেই হয়তো কেউ তাকে মেরে ফেলেছে। এর পরের সিনে দেখা যায় সারিকা দিল্লি এসেছে। সেখানে সে ছোট মতো একটা হোটেলে আশ্রয় নেয়। তারপর সে কারণ যে হোটেলে আছে খুঁজে খুঁজে সেখানে চলে যায়। তারপর রিসিপশনের লোকটার কাছ থেকে জেনে নেয় কারণ কোন রুমে আছে, আর ঠিক তার সামনের রুমটাই নেয় থাকার জন্য। এপাশের বেলকনি থেকে সারিকা এদিকে ওদিকে লক্ষ্য করে কারণকে খুঁজছিল। তখন সে তাকে একটা মেয়ের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখে। কারণ মেয়েটার সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় ছিল, কিন্তু এর মধ্যে সারিকা একটা ভুল করে বসে। সে তার মায়ের সঙ্গে কথা বলছিল ওই হোটেলে বসে। যেহেতু পুলিশ তার মায়ের ফোন ট্রেস করছিল, তাই তারা জানতে পেরে যায় যে সারিকা দিল্লিতে আছে। তো একদিকে সারিকা সব সময় কারণের উপর নজর রাখতো যে সে কখন কি করছে, কোথায় যাচ্ছে। অন্যদিকে একজন পুলিশ অফিসার ঘুরতে ঘুরতে চলে আসে দিল্লির সেই হোটেলে, আর ছদ্মবেশে সারিকার উপর নজর রাখতে থাকে। পুলিশ অফিসার সারিকার রুমে গিয়ে তার জিনিসপত্র দেখতে পায়, কিন্তু তাকে রুমে দেখতে পায় না। কারণ সে কারণের পিছু নিয়ে একটা ক্লাবে গিয়েছিল। সেখানে কিছু লোকজন আসে আর কারণকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। তারা জানায় কারণকে সঞ্জীব নামের কোন একটা লোক ডেকে পাঠিয়েছিল। এরপর আমরা সঞ্জীবকে দেখতে পাই। সে খাটের উপর বসে অনেকগুলো টাকা গুনছিল। সে কারণকে ভয় দেখানোর জন্য তাকে বলে, তোমাকে যা কাজ দিয়েছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরই মাঝে সারিকা সেখানে পৌঁছে যায়, আর তাদের মধ্যেকার কথাবার্তা সব লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। সঞ্জীবের বাবা বিল্লাল সেই ড্রয়িং রুমে বসেছিল। অনেকক্ষণ পর সে সঞ্জীবকে ডাকতে যায় তার রুমে। সে দেখতে পায় সঞ্জীব তখন মৃত অবস্থায় পড়ে আছে, আর খাটের উপর থাকা সব টাকা গায়েব হয়ে গেছে। এবার সব দোষ কারণের ঘাড়ে গিয়ে পড়ে। তারা ভাবতে থাকে এটা কারণেরই কাজ, কিন্তু কেউ এটা ভাবতেও পারেনি যে এই কাজটা আসলে করেছে সারিকা। সেই সঞ্জীবকে মেরেছে যাতে কারণের নিজের লোকই তার বিরুদ্ধে চলে যায়। তদন্ত করতে করতে পুলিশ হোটেলের রিসেপশনে থাকা ওই লোকটার কাছে জানতে পারে সারিকা কারণ নামের কাউকে খুঁজছিল। এবার পুলিশের বিশ্বাস হয়ে যায় যে কারণ নামের কেউ সত্যি আছে, কিন্তু এতদিন তারা সারিকার কথা বিশ্বাসই করেনি, কেননা কোথাও তো কারণের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। কারণের রুমে বিল্লালের পাঠানো লোকজন ঢুকে পড়ে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। কারণকে মেরে ফেলতে সফল না হলেও তার প্রেমিকাকে ঠিকই মেরে ফেলে তারা। অফিসার যখন কারণের রুমে এসে দেখে তখন সেখানে তার লাশ পড়েছিল। মেয়েটার লাশ দেখে পুলিশ বুঝে যায় কারণ অবশ্যই কোনো ক্রিমিনাল। কারণ যখন সেখান থেকে পালাচ্ছিল তখন তার ওপরের লোক বড় সাহেব তাকে কল দেয় আর বলে সে কারণকে মেরে ফেলবে। হঠাৎ একটা শপিং মলে তার সঙ্গে সারিকার দেখা হয়। কারণ বলে কিছু লোক তার পিছনে পড়ে আছে তাকে মেরে ফেলার জন্য। সারিকা তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তাকে একমাত্র দেখতে পেয়েছে, সেই সবের কিছুই জানে না। কারণ তাকে বলে সে জেলে যাওয়ার পর সে আন্ডারওয়ার্ল্ডের জালে ফেসে গেছে। কারণ সারিকাকে আরো বোঝায় যে আমি তোমাকে বাঁচানোর জন্য সব রকম প্রমাণ জোগাড় করছিলাম। তখনই ওরা জেনে গেছে আর কমলেশকে মেরে ফেলেছে, আর এখন আমাকেও মেরে ফেলতে চাইছে। আমি বুঝতে পারছি না কি করব। বেচারা কারণ এখনো সারিকাকে বোকাশোকা মেয়েই ভাবছিল। সারিকাও তার ভুলটা ভাঙতে দেয় না, সেও তার কাছে
বোকা সেজেই থাকে। সে কারণকে নিজের সঙ্গে তার রুমে নিয়ে যায়। কারণের মনে হচ্ছিল বিল্লাল সঞ্জীবকে মেরেছে আর সব টাকা পয়সা তার কাছেই আছে, কারণ তার সঙ্গে কারণের কোনো বনিবনা হতো না। এদিকে সারিকাও বেশ গুছিয়ে তার অভিনয়টা চালিয়ে যাচ্ছিল। সে কারণের সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল, যেন এখনো সে আগের মতোই কারণকে প্রচন্ড ভালোবাসে। কারণ তাকে বিল্লালদের বাড়িতে পাঠায় আর তার কাছে গিয়ে বলতে বলে সারিকা জানে কারণ কোথায় আছে। সারিকা যখন তার সঙ্গে কথা বলছিল তখনই সেখানে কারণ চলে আসে। এরপর সে বিল্লালের লোকজনদেরকে মেরে বিল্লালকে জিজ্ঞেস করে, তুমি সব টাকা নিয়ে আমাকে ফাঁসাতে চাইছো তাই না? টাকাগুলো কোথায় আছে সেটা কারণ বিল্লালের কাছে জানতে চায়, কিন্তু যেহেতু বিল্লাল কোনো টাকা নেয়নি তাই সে বলতেও পারে না যে টাকা কোথায় আছে। এক পর্যায়ে কারণ তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু এখন প্রশ্ন সে টাকাগুলো কোথায় আছে তা কি করে জানবে? অন্যদিকে পুলিশও বিল্লালের ব্যাপারে জানতে পেরে যায়, তাই তাকে অ্যারেস্ট করার জন্য সেখানে পৌঁছে যায়। সারিকা সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু তারা কারণকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সারিকা কোথায় আছে। কারণ তখন তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে সারিকাকে তো সে চেনেই না। তখন পুলিশ বলে, তোমরা একই হোটেলে উঠেছিলে না, তারপরেও তুমি জানো না যে মেয়েটা কে? এই মেয়েটাই সেই যে কিনা কমলেশকে মেরেছিল। কারণ একদমই তাজ্জব বনে যায়। পুলিশের কথাগুলো তার একদমই হজম হচ্ছিল না। তখনই ভাই সাহেব নামের একজন লোক তাদের উপর হামলা করে এবং কারণ কোনো রকমে সেখান থেকে বেঁচে পালিয়ে আসে। কারণ এখন সবটা বুঝতে পারে যে কমলেশ আর সঞ্জীবকে সারিকায় মেরেছে, আর এখন তার সঙ্গে যা কিছু হচ্ছে এই সব কিছুর পেছনে সারিকারই হাত আছে। কারণ বাসায় গিয়ে সারিকাকে অনেক মারধর করে। সে সারিকাকে বলে, তোকে তো একদম বোকার মতো ভেবেছিলাম, কিন্তু তুই একটা জিনিস রে ভাই, এত কিছু করে ফেলেছিস তাও একা একা। তারপর আবারও তাকে পেটাতে পেটাতে জিজ্ঞেস করে, টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল। সারিকা বলে সে সব টাকা জ্বালিয়ে দিয়েছে। কারণ এবার রেগে আগুন হয়ে বলে, 11 কোটি টাকা তুমি জ্বালিয়ে দিয়েছো? সারিকা বলে, হ্যাঁ। সে একেবারে পাগল হয়ে গিয়েছিল। এরপর সে কাঁদতে কাঁদতে তার জীবন ভিক্ষা চায় আর বলে সে রাগের মাথায় সব টাকা জ্বালিয়ে দিয়েছে, এখন কারণ যা বলবে তাই সে করবে, কিন্তু কারণ যেন কোনোভাবে তাকে মেরে না ফেলে। কারণ তখন তাকে তাদের ওই বড় ভাই সাহেবের কাছে নিয়ে যায় এবং জানায় যে এই মেয়ে সঞ্জীবকে মেরেছে, আর সে নিজেই বলবে সে সঞ্জীবকে কিভাবে মেরেছে আর টাকাগুলোই বা কি করেছে। কিন্তু সারিকা এখানে এসে পুরোই পাল্টি খেয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে ভীতু ভীতু চেহারা নিয়ে বলে, আমি কি করে সঞ্জীবকে মারবো? আমি তো তাকে চিনিই না। আমি তো কারণকে ভালোবাসতাম, তাই ওর সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলাম, কিন্তু সেখানেও অন্য একটা মেয়ের সঙ্গে ছিল, তাই সে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে সেদিন আমার বাড়িতে এসে বলল আমাকে লুকিয়ে থাকার জায়গা দাও। সে নাকি কাউকে খুন করে এসেছে, এখন আবার আমার কাছে বলছে খুনের দায় নিজের মাথায় নিয়ে নাও। আমি এই খুনের দায় নিতে অস্বীকার করলে ও আমাকে টেনে হিচড়ে আপনার কাছে নিয়ে এসেছে। সে কেঁদে কেঁদে বলে, আমাকে অনেক মেরেছে স্যার, আমাকে বাঁচান। কারণ সারিকার নাটক দেখে রেগে গিয়ে তাকে মারতে তেড়ে আসে। ভাই সাহেব তাকে থামিয়ে দেয়। সারিকা আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার সঙ্গে এরকমটা করো না প্লিজ। এরই মাঝে কারণ বলে ও নাকি সব টাকা জ্বালিয়ে দিয়েছে। সারিকা এবার খুব অবাক হওয়ার ভান করে বলে, কেউ কেন টাকা জ্বালিয়ে দেবে? তুমি কি পাগল হয়ে গেছো কারণ? টাকা কি জ্বালানোর জিনিস? কেউ কি টাকা জ্বালিয়ে দেয়? সারিকার কথায় যুক্তি আছে দেখে বড় সাহেব কারণকে মারার জন্য বন্দুক তাক করে। সারিকা এবার বলে, আমি যদি টাকা চুরি করতাম তাহলে তো এতক্ষণে বিদেশ চলে যেতাম, সেই টাকা দিয়ে আমোদ ফুর্তি করতে পারতাম। এতটা বোকামি করবো কেন যে আমি ওই টাকাগুলো পুড়িয়ে ফেলবো? কারণ এইসব তুমি নিজেই করেছো, আর এখন তুমি আমার মাথায় দোষ দিতে চাচ্ছ। এসব ঝামেলার মধ্যে সারিকা তখন সুযোগ পেয়ে পালিয়ে যায় ওখান থেকে। যখন কারণ আর ভাই সাহেব টের পেয়ে যায় যে সারিকা পালিয়ে গেছে, ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছিল। তারপর গুন্ডা আর পুলিশের মাঝে কিছুক্ষণ গোলাগুলি হয়। কারণ সেই পুলিশ অফিসার মহিলাকে গুলি মেরে দেয়। সে আহত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এরপর সে গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। গাড়ির পেছনে বন্দুক হাতে লুকিয়ে ছিল সারিকা। সে বেরিয়ে এসে তার মাথায় বন্দুক তাক করে। এরপর কারণকে একটা সুনসান পাহাড়ের গর্তে নিয়ে আসে। তারপর শিকল দিয়ে তার হাত পা বেঁধে দেয়। সারিকা কিছুক্ষণ তার সামনে স্থির হয়ে বসে থাকে। এরপর বলে, প্রত্যেকদিন জেলে বসে ভাবতাম তোমার সঙ্গে কি করব, কিভাবে মারবো তোমাকে। আমি তোমাকে একটা ভয়ঙ্কর কঠিন মৃত্যু দিতে চাইছিলাম। কারণ তার কাছে মাফ চাইতে থাকে। তাকে বলে তারা আবারও একসাথে থাকবে, তাদের একটা সুখের সংসার হবে। কিন্তু সারিকা বলে অন্য কথা। সে ইঁদুরে খুব ভয় পেত। জেলে তাকে ইঁদুরগুলো কিভাবে উত্তক্ত করত। কারণ রেগে গিয়ে বলে, এখানে ইঁদুরের কথা কোত্থেকে আসছে? সারিকা তাকে ওখানে ওভাবেই রেখে চলে আসে। এরপর সে পুলিশ অফিসারের কাছে আসে আর বলে,
আমার যা করার ছিল তা আমি করে ফেলেছি, এখন আপনার দায়িত্ব আপনি পালন করুন। অন্যদিকে দেখা যায় কারানের আশেপাশে অন্ধকার হতে থাকে আর তার দিকে একটা দুটো করে অনেকগুলো ইঁদুর চলে আসে। প্রথমে সে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ইঁদুরের সংখ্যা এত বেশি যে তারা কারানকে নড়াচড়া করতে দেখেও একটুও ভয় পাচ্ছে না। তারা কারানের শরীরে ঢুকে পড়ে আর কারান চিৎকার করতে শুরু করে। এরকমই এক ভয়ানক মৃত্যুই তো তার কপালে লেখা ছিল। এজন্যই কথায় আছে, কাউকে এতটা কষ্ট দিতে নেই যাতে তার নিজের সত্তাকেই সে পাল্টে ফেলে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখানো হয় সারিকা জেলে তার শাস্তি ভোগ করছে, আর এখন তার জেলে থাকতে একটুও কষ্ট হয় না। সে নিজেকে জেলের ভেতরের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছে, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।